আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসগুলোতে আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রারম্ভিক সমাজবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় আমরা শুরু করেছি। সেখানে ৬ষ্ঠ অধ্যায় সামাজিক স্তর বিন্যাস ও গতিশীলতা, সামাজিক গতিশীলতা। তো এই চ্যাপ্টারে আমরা সামাজিক স্তর বিন্যাস যা পড়েছি আগে, সামাজিক স্তর বিন্যাস কাকে বলে, সামাজিক স্তর বিন্যাসের চারটি ধরন যে হচ্ছে কি বল স্টেট প্রথা, দাস প্রথা, সামাজিক শ্রেণী, জাতি বর্ণ প্রথা। তার মধ্যে আমরা 3টি প্রকরণ ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামাজিক স্তর বিন্যাসের যে সর্বশেষ প্রকরণ অর্থাৎ ধরন জাতি বর্ণ প্রথা, জাতি বর্ণ প্রথা কাকে বলে সেটি নিয়ে তোমাদের একটু ধারণা দেব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। কাস্ট সিস্টেম, যেটা হচ্ছে বর্ণ প্রথা। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জানবো যে এই বর্ণ প্রথা কাকে বলে। বর্ণ প্রথার ইংরেজি প্রতিশব্দ কাস্ট। কাস্ট বর্ণর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কাস্ট। এই কাস্ট শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ কাস্টা হতে। এই কাস্ট শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ কাস্টা অর্থে, মানে কাস্টা থেকে। কাস্টা শব্দের অর্থ হচ্ছে বংশধর, কুল বা জাতি। বংশধর, কুল বা জাতি, এই কাস্টটা শব্দের অর্থ, যেটা এসেছে পর্তুগিজ শব্দ থেকে। তাহলে ব্যাপক অর্থ থেকে মানে যেটা আমরা বুঝবো যে কাস্ট বা বর্ণ হচ্ছে বংশগত গুণের ভিত্তিতে বিশেষ কোনো মানব গোষ্ঠী। বংশগত গুণের ভিত্তিতে বিশেষ কোনো মানব গোষ্ঠী। প্রকৃতপক্ষে বর্ণ শব্দটি জাতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে এই বর্ণ বা কাস্ট শব্দটি জাতিকে ব্যবহার করার জন্য আমরা যা বুঝি সেটা ব্যবহৃত হয় জাতিকে বোঝানোর জন্য। সামাজিক স্তর বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে এই জাতি বর্ণ প্রথা। ভারতীয় সমাজ ব্যবস্থায় বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এই বর্ণ প্রথার
প্রচলন রয়েছে। তবে এই বর্ণ প্রথার উৎপত্তি কিভাবে হলো এর সঠিক কোনো ধারণা পাওয়া যায় না। এজন্যই কার্বো বলেছেন যে বর্ণ প্রথার উদ্ভব সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য উপাত্ত নেই। এটি মনে করা হয় 4000 বছর পূর্বে যাযাবর আর্য হানাদারদের আধিপত্য বিস্তারের একটি ব্যবস্থা হিসেবে এর সূত্রপাত হয়। হিন্দুদের প্রাচীন শাস্ত্রে জাতি বর্ণকে, প্রাচীন যে শাস্ত্র আছে হিন্দুদের, সেখানে জাতি বর্ণ প্রথার উল্লেখ রয়েছে। তাহলে বর্ণ হচ্ছে একটি বিশেষ ধরনের ব্যবস্থা যেখানে মূলত হিন্দু ধর্মের বিভিন্ন ঘটনাকে বোঝায়। ভারতীয় হিন্দু সমাজে যে বিভিন্ন শ্রেণী আছে, যাদের পেশা, রীতিনীতি, সুযোগ সুবিধা, কর্তব্য, মূল্যবোধ, বংশধারা এবং যে ধর্মীয় রীতিনীতির সাথে যে সম্পৃক্ত বিষয়গুলো, তারাই হচ্ছে বর্ণ বা জাতি। তাহলে বর্ণ হচ্ছে হিন্দু সমাজে প্রচলিত একটা প্রথা, যেখানে পেশার ভিত্তিতে বিভিন্ন রীতিনীতি, সুযোগ সুবিধা, ধর্মের ভিত্তিতে বিভক্ত, তারাই হচ্ছে বর্ণ বা জাতি। বর্ণ প্রথার সংজ্ঞা দিতে গিয়ে রিসলে বলেছেন, যে বর্ণ ব্যবস্থা হচ্ছে কতগুলো পরিবারের সমষ্টি, যাদের একটা অভিন্ন পদবি রয়েছে এবং যারা একটি অভিন্ন বংশধারার সাথে পরিচিত। তাহলে রিজলে যে সংজ্ঞা প্রদান করেছে সেখানে বলা হচ্ছে যে এমন একটা পরিবারের সমষ্টি যারা অভিন্ন পেশার সাথে সম্পৃক্ত এবং যারা একটা অভিন্ন বংশধারার সাথে পরিচিত, অর্থাৎ পেশাও ভিন্ন থাকবে এবং বংশানুক্রমিকভাবে সেই পেশাটা মানে এক একটা প্রজন্মের উপর বর্তাবে। তাহলে রিজলের বর্ণ প্রথার 3টি পূর্ব শর্তের কথা বলেছেন। এই পূর্ব শর্তগুলো হচ্ছে, 1 নম্বর বলছে একই পূর্বপুরুষের পেশা থেকে আগত হোক। 2 নম্বর, বাইরের সম্প্রদায়ের সাথে কোনো রকম তার সখ্যতা গড়ে তোলে না। যে পেশা থেকে যে আসে, বাইরের যে সম্প্রদায়, তাদের সাথে কোনো বন্ধুত্ব বা সখ্যতা গড়ে তোলে না। 3য় হচ্ছে পূর্বপুরুষের পেশায় নিয়োজিত থাকে। উদাহরণ হিসেবে বলা যায় যে ব্রাহ্মণরা বংশানুক্রমে কি করে, ধর্মচর্চা, পূজা অর্চনা পেশায় নিয়োজিত। এটার কোনো ব্যতিক্রম নেই, ব্রাহ্মণরা পূজা করবে, এটাই স্বাভাবিক। বর্ণ প্রথার সংজ্ঞায় বিভূষণ বলেছেন, বর্ণপ্রথা হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের একটি ধরন, যেখানে রীতিনীতি এবং আচার অনুষ্ঠানের বিশুদ্ধতার সাথে একে অন্যকে থেকে উঁচু নিচু ক্রম অনুসারে সংগঠিত এবং পৃথককৃত। বিভূষণ মনে করেন যে ধর্মীয়ভাবেই লয়ার শ্রেণী যারা,
নিম্ন শ্রেণী যারা তারা অস্পৃশ্য অর্থাৎ আনটাচেবল। ধর্মের পবিত্রতা রক্ষার জন্যই এদেরকে এড়িয়ে চলা হয়। অর্থাৎ যারা সামাজিক স্তর বিন্যাসের নিম্নে অবস্থান করে তাদের সাথে উচ্চ শ্রেণীর যারা তাদের কোনো রকম লেনদেন অর্থাৎ হলো তারা অস্পৃশ্য মনে করে, আনটাচেবল মনে করে, সেখানে হচ্ছে সবসময় এদেরকে এড়িয়ে চলার একটা টেন্ডেন্সি দেখা যায়। তো হচ্ছে এই যে বর্ণ প্রথার অনেকে অনেক সংজ্ঞা প্রদান করেছেন, তার মধ্যে EAH ব্ল্যান্ড বর্ণ প্রথার সংজ্ঞা দিয়েছেন। তার মতে বলতে চেয়েছেন যে বর্ণ ব্যবস্থা হচ্ছে ওই জনসমষ্টি যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ, অর্থাৎ নিজেদের মধ্যেই বিবাহ সংগঠিত হচ্ছে এবং যাদের একটা সাধারণ নাম বা পদবি রয়েছে, বংশানুক্রমিক ধারায় যাদের সদস্যপদ লাভ করতে হয়, সামাজিক মিথস্ক্রিয়া এবং সামাজিক মিলনে যাদের কোনো বিধিনিষেধ থাকে না, তারা নিজেদের মধ্যেই তাদের সবকিছু মানে বংশ পরম্পরায় তাদের সবকিছু পূর্বপুরুষ থেকে তাদের পরবর্তী প্রজন্মের উপর বর্তিয়ে থাকে। টিবি পটমার বর্ণ প্রথাকে অর্থনৈতিক বিভাজনের সাথে তুলনা করেছেন। তাহলে আমরা বলতে পারি যে বর্ণ প্রথা হচ্ছে ভারতীয় সমাজের একটি অপরিহার্য সংগঠন, যেখানে ধর্মীয় নীতিমালা এবং অর্থনৈতিক শৃঙ্খলা এগুলো হচ্ছে এই মানে একটা অর্থনৈতিক সংগঠন যেহেতু বলেছি, তাহলে ধর্মীয় নীতিমালা, অর্থনৈতিক বিভিন্ন শৃঙ্খলা এর সংগঠনের সাথে জড়িত। এখানে মানুষের মর্যাদা, মানুষের পরিচিতি, তাদের পেশা, তাদের যে হচ্ছে মানে ধর্মীয় বিধিনিষেধ এগুলো কি বংশানুক্রমিকভাবে চলে আসে। তাহলে এই যে ভারতীয় হিন্দু সমাজে যে বর্ণ প্রথা আমরা লক্ষ্য করি, তো দেখা যাচ্ছে এই বর্ণ প্রথার হচ্ছে কতগুলো ধরন রয়েছে। হিন্দুদের শাস্ত্রীয় বিধান যে রয়েছে ওই বিধানে 4টি বর্ণের উল্লেখ রয়েছে। যে হিন্দুদের যে গীতার শ্রী ভগবান উল্লেখ করেছেন যে এখানে মানে কি যেন বর্ণের ক্ষেত্রে গুণ ও কর্ম বড় 2টি উপাদান। এর ভিত্তিতে তারা বর্ণকে 4টি ভাগে ভাগ করেছে, একটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাহলে বর্ণের হচ্ছে বর্ণপ্রথার 4টি ধরন হিন্দু শাস্ত্র মতে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এ বর্ণের হচ্ছে ব্রাহ্মণরা সাধারণত হচ্ছে ধর্ম এবং বিদ্যা চর্চা নিয়েই তারা ব্যস্ত থাকে, এবং ক্ষত্রিয় শ্রেণীটা এখানে হচ্ছে যোদ্ধা শ্রেণী হিসেবে পরিচিত। আর বৈশ্য
এরা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। আর শূদ্র হচ্ছে এই 3 প্রকার শ্রেণী সে সবচেয়ে নিম্ন শ্রেণী, অর্থাৎ পেশাজীবী নিম্ন শ্রেণী। এই 4টি শ্রেণী একদিকে কি করেছে, আর্থসামাজিক শ্রেণী বিভাজন নিশ্চিত করছে, তেমনি বংশ মর্যাদার অর্থাৎ সামাজিক মর্যাদার যে ক্রমোচ্চ মর্যাদাটা সেটাও কিন্তু বোঝা যায় এ থেকে। তাহলে মর্যাদা এবং অবস্থানগত দিক থেকে ব্রাহ্মণরা সবার উপরে। আবার হচ্ছে দেখা যাচ্ছে অনেকে মনে করেন যে আর্যরা এ দেশে এসে এ দেশবাসীদেরকে দমন করে রাখার লক্ষ্যে কিন্তু পবিত্রতা এবং অপবিত্রতার একটা বিষয় তুলে ধরাবে। এ থেকেই দেখা যাচ্ছে বর্ণপ্রথার উদ্ভব হয়। তো এ প্রক্রিয়াটি হিন্দু ধর্মের নির্দেশনায় পরিণত হয়েছে অনেকে মনে করেন। অনেকের মতে সেন রাজারা ভারতবর্ষে যখন আসে তখন বর্ণপ্রথার প্রবর্তন করেন। এক্ষেত্রে রাজা বল্লাল সেনের নাম বিশেষভাবে উল্লেখ করা যায়। বর্ণপ্রথার উল্লেখিত যে 4টে বর্ণের কথা আমরা বলেছি, এই বর্ণগুলো অসংখ্য আবার উপবর্ণে বিভক্ত। এই বর্ণগুলোর আবার বিভিন্ন উপবর্ণ রয়েছে। ব্লান্টার দ্য কাস্ট সিস্টেম ইন নর্থ ইন্ডিয়া গ্রন্থে বলেছেন যে ভারতে হচ্ছে 3500-এরও বেশি উপবর্ণ রয়েছে। এসব উপবর্ণের লোকদের বলা হয় নমশূদ্র। এরা হচ্ছে সমাজের অস্পৃশ্য বলে ধর্মীয় পবিত্রতা রক্ষার নামে এদের সাথে অন্যান্য বর্ণের কোনো সামাজিক সম্পর্ক বা কোনো মিথস্ক্রিয়া রাখা হয় না। বর্ণপ্রথা শুধু যে ভারতীয় হিন্দু সমাজে রয়েছে তা নয়, কিছু পরিবর্তিত হয়ে কিছু পরিবর্তিত রূপ নিয়ে এগুলো বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন ধর্মের লোকদের উপর কিন্তু বিভিন্ন ধর্মেও কিন্তু এই বর্ণপ্রথাটা লক্ষ্য করা যায়। এখানে হচ্ছে দেখা যাচ্ছে বর্ণপ্রথা শুধুমাত্র যে হিন্দু সমাজে পরিচালিত হচ্ছে তা না, যদিও এগুলো হচ্ছে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যেও দেখা যায়। অনেক সমাজবিজ্ঞানী মানে এই ধারণার সাথে মতামত প্রকাশ করেছেন। তাদের মধ্যে যে সামাজিক স্তর বিন্যাসের কোনো ব্যবস্থার সাথে বর্ণপ্রথার একটা সাদৃশ্য রয়েছে এবং এই সাদৃশ্য ভারতীয় হিন্দু সম্প্রদায় ছাড়াও মুসলমান সহ অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায়। তবে পাশ্চাত্য শ্রেণী ব্যবস্থার সাথে জাতিবাদ প্রথার যে বিষয়টি জড়িত একটু তা ভিন্ন আকার। তো জাতিভেদ এই মূলত ভারতের নিজস্ব সামাজিক বৈশিষ্ট্য, ভারতীয় সমাজ সংস্কৃতি সভ্যতা সংস্কৃতির একটা অপরিহার্য অঙ্গ এবং এজন্যই দেখা যাচ্ছে ভারতীয় সমাজ ব্যবস্থা থেকে মানুষকে বিভিন্ন এই বর্ণপ্রথা বিভিন্ন সামাজিক স্তরে বিভক্ত করে। আবার ভারতের মুসলমান সমাজে দেখা যাচ্ছে মুসলিম সমাজে দেখা যাচ্ছে আশরাফ আতরাফ সামাজিক এই যে স্তর বিন্যাসগুলো জড়িত। আশরাফ বলতে হচ্ছে উচ্চ বংশের উচ্চ বংশকে বুঝিয়েছে এবং আতরাফ নিম্ন শ্রেণীর মুসলিম সমাজে যেটা দেখা যায়। তাহলে হচ্ছে মর্যাদা, পেশা এবং এই শ্রেণীগুলো পেশা মর্যাদা এগুলো কিন্তু বংশানুক্রমিকভাবেই চলে আসে। তো জাতি বর্ণ প্রথা ব্যক্তির সামাজিক অবস্থান, ব্যক্তির মর্যাদা, অধিকার, কর্তব্য এগুলো নির্দিষ্ট এবং স্থির। সাধারণত এই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না, জন্মসূত্রেই সবকিছু নির্ধারণ হয়ে থাকে। ব্রাহ্মণরা হিন্দু সমাজে দেখা যাচ্ছে যদি কোনো শূদ্র যদি ব্রাহ্মণদের আমরা যা করেছি যে ব্রাহ্মণদের বাড়ির সামনে গেলেও কিন্তু হচ্ছে ব্রাহ্মণরা হচ্ছে
মাথা নিচু করে চলে যেত এবং তাদের ছায়া মারত না। কখনো কখনো যদি তাদের ছোঁয়া লাগতো তাহলে গোসল করে ব্রাহ্মণরা পবিত্রতা অর্জন করত। তো কোনো ব্যক্তি চাইলে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়ে যেতে পারে না। এই ব্যবস্থায় একই পেশার মানুষ একই জাতির ছিল। জন্মগত পবিত্রতা রক্ষার জন্য এখানে অন্তর্বিবাহ প্রচলিত, অর্থাৎ নিজ নিজ গোত্রের মধ্যে বিবাহ, ব্রাহ্মণ ব্রাহ্মণকে, ক্ষত্রিয় ক্ষত্রিয়কে, এইভাবেই তাদের বিবাহ সিস্টেমটা ছিল। এখানে মানে এক গোত্রে এক বর্ণের আরেক বর্ণের মধ্যে বিবাহ নিষিদ্ধ। তাহলে এ প্রসঙ্গে কিংসলে ডেভিস বলেন যে বর্ণপ্রথার সদস্য পদ বংশগত এবং শিশু জন্মগতভাবেই তার মাতা পিতার মর্যাদা গ্রহণ করে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে তার সদস্যপদ সে যে লাভ করে সেটা জীবনের জন্য স্থিরীকৃত এবং বিবাহের পাত্রপাত্রীর পছন্দ কঠোরভাবে স্বগোত্রীয়। তো প্রাচীন ব্যবস্থায় মনে করা হয় যে বংশগতভাবে পেশা নির্ধারিত থাকলে পেশাগত দায়িত্ব পালন সহজ ও সুন্দর হয়। তারা মনে করত কোনো সংশ্লিষ্ট পেশায় নির্দিষ্ট ব্যক্তি তাদের বংশগতভাবেই পেশা অর্জন করত, অন্য কোনো পেশায় যেতে পারতো না। তো এটাই ছিল তাদের প্রচলিত রীতি। কুমারের ছেলে কুমার হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, এটাই হলো, এবং কামারের ছেলে কামার হবে, এটাই তাদের প্রচলিত রীতি। এভাবেই তারা তাদের সামাজিকভাবে এই অবস্থার কোনো পরিবর্তন হতো না। তো একজন ব্রাহ্মণ বা একটা শূদ্রের সন্তান আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে সফলই প্রকৌশলী ডাক্তার, বৈমানিক বা সৈনিক হতে পারে এবং হচ্ছেও বর্তমানে। এ প্রথার কিছুটা শিথিল হয়েছে। তো এই বর্ণ প্রথার যদি আমরা সুন্দরভাবে আরো জানতে চেষ্টা করি তাহলে এর কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। বর্ণ প্রথার বৈশিষ্ট্যগুলো কি, যে এটা বর্ণপ্রথা উৎপত্তিগতভাবে একটি ভারতীয় ঘটনা, ভারতীয় সমাজ ব্যবস্থা প্রচলিত, এবং বর্ণ ব্যবস্থায় দুটি দৃষ্টিকোণ থেকে একটা বদ্ধ ব্যবস্থা, যেখানে ব্যক্তি ইচ্ছা করলেও তার সদস্যপদ প্রত্যাহার করতে পারে না এবং অন্য বর্ণই সে যেতে পারে না, এবং বংশগতভাবে তারা অভিন্ন মর্যাদার অধিকারী, অর্থাৎ এটি পরিবর্তন সম্ভব না। এবং বর্ণ ব্যবস্থায় একটি বিশুদ্ধ ব্যবস্থা। এখানে কিছু নির্দিষ্ট সংস্কার রয়েছে যা সংশ্লিষ্ট বর্ণের লোকদের সদস্যদের কাছে সবসময় তারা একটা অনুসরণ করে থাকে। এবং এখানে বর্ণপ্রথার মাঝে আমরা কি লক্ষ্য করেছি, অন্তর্বিবাহ এবং বর্ণ ব্যবস্থা জন্মগতভাবে এবং ব্যক্তির কর্তব্যবোধ নির্দিষ্টকরণের মাধ্যমে বংশগত ধারাকে আরো শক্তিশালী করে। তো অবশেষে আমরা যে বলতে পারি, তবে বর্তমানে বর্ণপ্রথায় দেখা যাচ্ছে যেহেতু এটা ভারতীয় সমাজের একটি রূপ, কিন্তু বর্তমানে বর্ণপ্রথা একটা মানুষের সঠিক একটা মর্যাদা নিরূপণের ক্ষেত্র হতে পারে না, কারণ মানুষের মর্যাদা বংশগতভাবে নিরূপণ করা সম্ভব নয়। তার সামাজিক, তার কর্মকাণ্ড, তার যোগ্যতায় কিন্তু তার পরিচয় তুলে ধরে। তা এই যে সামাজিক স্তর বিন্যাসের যে 4টি রূপ আমরা দেখলাম, বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন মানব গোষ্ঠীর মধ্যে এই প্রকরণগুলোর উপস্থিতি ছিল এবং থাকবে। মানুষে ভেদাভেদ, বৈষম্য, পার্থক্য, অসমতা এবং স্তর বিন্যাস সেটা ইত্যাদি সৃষ্টিতে এই 4টি উপকরণ মূল ভূমিকা পালন করেছে সামাজিক স্তর বিন্যাসে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সামাজিক স্তর বিন্যাসের যে 4টি ধরন, দাস প্রথা, স্টেট প্রথা, সামাজিক শ্রেণী এবং বর্ণ প্রথা, জাতি বর্ণ প্রথা ডিটেইল আলোচনা করলাম। এখান থেকে তোমাদের রচনামূলক সংক্ষিপ্ত ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সব কোশ্চেনগুলো কিন্তু সামাজিক এখান থেকেই আসবে। তোমরা এই 4টি ধরন খুব ভালোভাবে পড়বে। প্রিয় শিক্ষার্থী,
তোমাদের ষষ্ঠ অধ্যায়ের আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক গতিশীলতা। আজকে আমরা সামাজিক গতিশীলতা সম্পর্কে একটু তোমাদের আমি ধারণা দেব। সামাজিক গতিশীলতা, এর আগে আমরা সামাজিক স্তরবিন্যাসের একটি ধরন হিসেবে সামাজিক শ্রেণীর সেটা বিষয়ে একটা ডিটেল পড়িয়েছি, মানে বিস্তারিত পড়িয়েছি আমরা। তো সামাজিক শ্রেণীর সাথে কিন্তু সামাজিক গতিশীলতার একটা সম্পর্ক রয়েছে। হলো একটি শ্রেণীর সদস্যদের মধ্যে সমপর্যায় জীবনমান, আচার অনুষ্ঠান, জীবনযাত্রা এবং সংস্কৃতি মানে বিদ্যমান থাকে। সামাজিক গতিশীলতার শ্রেণীর ভূমিকা রয়েছে। আমরা এখন সামাজিক গতিশীলতা বা গতিশীলতা কাকে বলে সেটা আমরা জানব। সামাজিক গতিশীলতা হচ্ছে ব্যক্তির অবস্থানের পরিবর্তন। কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি যখন একটি নির্দিষ্ট সামাজিক পদমর্যাদা থেকে অন্য একটি সামাজিক পদমর্যাদায় স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা সামাজিক গতিশীলতা বলবো। তাহলে সামাজিক গতিশীলতা হচ্ছে ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি যখন তার বর্তমান সামাজিক মর্যাদা থেকে অন্য একটি সামাজিক মর্যাদা বা পদমর্যাদায় স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে সামাজিক গতিশীলতা। এবং হচ্ছে এই যে গতিশীলতা, ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা গমন করলে সেটাও এক ধরনের গতিশীলতা। ব্যক্তি যদি এক স্থান থেকে আরেক স্থানে মাইগ্রেট হয়, সেটাও একটা গতিশীলতা। তবে এই গতিশীলতাটা হচ্ছে ভৌগোলিক। সামাজিক গতিশীলতা বলতে সমাজের বিভিন্ন স্তরে ব্যক্তির উঠানামাকে বোঝায়। ব্যক্তি, দল বা শ্রেণী একটি সামাজিক স্তর হতে অন্য একটি সামাজিক স্তরে চলে গেলে তাকে আমরা সামাজিক গতিশীলতা বলবো। উদাহরণ হিসেবে বলা যায়, একজন প্রভাষক যদি পদোন্নতির মাধ্যমে এক পর্যায়ে অধ্যাপক হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে তার একটি গতিশীলতা। একটা হচ্ছে অফিসে সাধারণ কর্মচারী যদি বস বা ম্যানেজার হয়ে যায়, তাহলে সেটাই আরেক ধরনের গতিশীলতা। পিয়ন যদি তার প্রমোশন পেয়ে তার উচ্চ পদে অধিষ্ঠিত হয়, সেটি হচ্ছে তার গতিশীলতা। একটি কৃষিভিত্তিক পরিবার যদি সন্তানদের শিক্ষিত এবং শহরের ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার মাধ্যমে আধুনিকভাবে শিক্ষিতভাবে কৃষক পরিবার থেকে যদি গড়ে তোলে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে তার পরিবারের একটা গতিশীলতা বলে উল্লেখ করা যেতে পারে। তেমনিভাবে আয় বৃদ্ধি, জীবনমানের উন্নতি, শিক্ষার মাধ্যমে, সচেতনতার মাধ্যমে তার হচ্ছে নিজের যে অর্জন, এগুলোর মাধ্যমে কিন্তু শ্রেণী বা জাতির একটা গতিশীলতা অর্জন হতে পারে। তা সামাজিক গতিশীলতার সংজ্ঞায় সরকিন। সামাজিক গতিশীলতার সংজ্ঞায় সরকিন বলেছেন, ব্যক্তি বা দলের একটি সামাজিক মর্যাদা হতে সামাজিক মূল্যবোধ ও আচার অনুষ্ঠানের মাধ্যমে একটি নির্দিষ্ট সীমা থেকে অন্য সীমারেখায় পরিবর্তনের চক্রায়নকেই সামাজিক গতিশীলতা বলে। তাহলে সামাজিক গতিশীলতা হচ্ছে ব্যক্তির একটি সামাজিক মর্যাদা থেকে আরেক সামাজিক মর্যাদায় স্থানান্তরিত হওয়া। সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকভ বলেছেন, সামাজিক গতিশীলতা হলো সামাজিক পদমর্যাদার পরিবর্তন, যা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্নতর এবং নিম্ন কর্মকর্তা থেকে উচ্চতর কর্মকর্তা পর্যন্ত হতে পারে। তো শিক্ষার্থীরা, অ্যাকচুয়ালি সামাজিক গতিশীলতা হচ্ছে মানে সমাজে বসবাসরত মানুষের যে হচ্ছে পেশার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, সচেতনতার ভিত্তিতে তাদের যে মর্যাদার যে পরিবর্তনটা, সেটাই হচ্ছে সামাজিক গতিশীলতা। এই সামাজিক গতিশীলতা
শ্রেণী বিভাগ। সামাজিক গতিশীলতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা এই দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে একটু বলছি। একটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা, আর একটা হচ্ছে উলম্ব গতিশীলতা। সামাজিক গতিশীলতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অনুভূমিক গতিশীলতা, উলম্ব গতিশীলতা। অনুভূমিক গতিশীলতাটা হচ্ছে হরিজন্টাল মোবিলিটি এবং হচ্ছে উলম্ব গতিশীলতা হচ্ছে ভার্টিক্যাল মোবিলিটি। তাহলে হচ্ছে অনুভূমিক গতিশীলতা কাকে বলে সেটা আমরা জানবো। যে অনুভূমিক গতিশীলতা হচ্ছে একই সামাজিক স্তর থেকে যখন মানে অনুরূপ হচ্ছে একই পদমর্যাদা বা একই সামাজিক স্তরে আসা যাওয়াকে কিন্তু আমরা অনুভূমিক বা হরিজন্টাল গতিশীলতা বলবো। তাহলে অনুভূমিক গতিশীলতা হচ্ছে সব ধরনের চলনশীলতাকে বোঝায়। এখানে হচ্ছে অসংগঠিত সামাজিক শ্রেণীর পরিবর্তন হচ্ছে, যেমন কোনো একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া অথবা বেতন কিংবা পদমর্যাদা পরিবর্তন ছাড়াই কোনো চাকরি গ্রহণ করে কোথাও যাওয়া। যেমন যদি হচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় যে সমাজের শ্রেণী, বর্ণ এবং মর্যাদাগত দিক থেকে যে বিন্যাস রয়েছে, একই শ্রেণী, একই বর্ণ বা একই মর্যাদা সম্পন্ন ব্যক্তি ভিন্ন কোনো সামাজিক পরিমণ্ডলে মানে একই শ্রেণী, একই বর্ণ এবং একই মর্যাদা সম্পন্ন দলের সদস্য হতে পারে হচ্ছে, এবং একই সামাজিক পরিমণ্ডলে একই হচ্ছে মর্যাদা ভোগ করে। এটাকে আমরা অনুভূমিক গতিশীলতা বলবো। উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে আমাদের সমাজে মেয়েরা বিবাহের সূত্রে দেখা যাচ্ছে তারা শ্বশুরবাড়ি যাচ্ছে, স্থানান্তর হচ্ছে, এটাও তাদের মানে অনুভূমিক, তাদের মর্যাদার কোনো হেরফের হচ্ছে না, একটা অনুভূমিক গতিশীলতা। আবার উদাহরণ হিসেবে বলা যায় যে একজন কর্মকর্তা মানে একজন পিয়ন অন্য একটা অফিসে চাকরি নিল ওই পিয়নে, অথবা একজন ম্যানেজার অন্য একটা অফিসে হচ্ছে মানে ম্যানেজার হিসেবে স্থানান্তরিত হলো, একই মর্যাদা। তাহলে সেটাকে হচ্ছে আমরা অনুভূমিক গতিশীলতা। আর লম্বিক গতিশীলতাটা যেটা হচ্ছে আনুভূমিক গতিশীলতার মানে সে লম্বিক গতিশীলতা, এটা হচ্ছে উঁচু নিচু স্তরে বিভক্ত। অর্থাৎ হচ্ছে কেউ উঁচু থেকে নিচুতেও আসতে পারে, আবার নিচু থেকে উঁচুতেও হচ্ছে স্থানান্তরিত হতে পারে। কেউ মানে পিয়ন থেকে ম্যানেজার যদি হয় সেটাও এক ধরনের হচ্ছে লম্বিক গতিশীলতা। আবার হলো ম্যানেজার থেকে কেউ যদি কেরানি পোস্টে হয় সেটা হচ্ছে এটি গতিশীলতা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত।